গল্প ভালোবাসি মন্ত্রী মশাই। লেখনীতে মোসাম্মদ তাফসিরা চৌধুরী। অন্তিম পর্ব। ঘুম ভাঙতেই নিচে চেঁচামেচি শুনতে পেল তাফসিরা। সময় থেকে নিজের উপর বিরক্ত হলো মেয়েটা। দুপুরে অ্যালিসার সাথে কথা বলে ঘুমিয়েছিল। এতক্ষণে ঘুমটা ভাঙল। নিশ্চয়ই সবাই অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে নিচে এসে থমকে যায় সে। এত বছর পর বান্ধবীদের চোখের সামনে দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছে সে। তাকে দেখে ফাহা আর ইশবা ছুটে এলো। ফাহার কোলে তার 1 বছরের ছেলে সাফওয়ান। তাফসিরা বান্ধবীদের দিকে না দেখি ফাহার কোল থেকে সাফওয়ানকে নিয়ে আদর করতে লাগলো। বলে, সাফু বাবু, তুমি এসেছো মামনিকে দেখতে? মামনি তোমায় এত মিস করেছে জানো। বলেই ছেলেটার নাকে ঘষা দিল তাফসিরা। সাফওয়ানও খিলখিল করে হেসে উঠল। ফাহা আর ইশবা এখনও তাফসিরার দিকে তাকিয়ে আছে। কি বান্ধবী রে বাবা তাদের। এত বছর পর বান্ধবীদের সামনে দেখে না দেখার মতো। বান্ধবীরাই বাচ্চার সাথে খেলাধুলা। বান্ধবীর বাচ্চার সাথে খেলছে মেয়েটা। ফাহা তাফসিরের কাছে গিয়ে ধুমধাম কয়েকটা কিল বসিয়ে দিল তার পিঠে। মেয়েটা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। বেয়াদব মহিলাটা আর বদলালো না। তখনও কিছু বলল না তাফসিরা। পুনরায় সাফওয়ানের সাথে খেলায় মনোযোগ দিল সে। ফাহার রাগ বাড়ল। এই মেয়ে, কথা বলিস না কেন? আমাদের চোখে পড়ে না তোর? তাফসিরা চোখ তুলে তাকালো। দেখতে পেল বসার ঘরের সবাই আছে। সিফাতও এসেছে। ফাহা ভাবল হয়তো প্রাণপ্রিয় বান্ধবী এখন কিছু হলেও বলবে, কিন্তু না। ফাহাকে ভুল প্রমাণ করে বসার ঘরের ছেলেগুলো সাফওয়ানকে নিয়ে। ফাহার ইশবা এদিকে অপরদিকে অসহায় ফেস করে তাকালো। তারা তো বুঝতেই পারছে না বান্ধবীর রাগের কারণ। তাফসিরা সিফাতকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কী অবস্থা ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। পিচ্ছি কিন্তু বড় হয়ে গিয়েছে। কী বলিস আসিফ? তাফসিরা বুঝতে পারলো তার কথায় বলছে সিফাত। বেচারি লজ্জা পেল। সবার সামনে কেউ এমন করে বলে নাকি? তার বুঝি লজ্জা করে না? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি। তো হয়েছে? দাঁতে দাঁত চেপে বলল আসিফ। কথাটার অর্থ না বুঝে সিফাত আর তাফসিরা ফ্যাল করে তাকালো আসিফের দিকে। ফের কিছু বলল না আসিফ। আসিফ মেয়েটার দিকে তাকিয়ে আছে। কই, আমার সাথে তো এমন হেসে কথা বলেনি কখনো। সিফাতের সামনে এত দাঁত বের করে হাসার কী আছে? বুঝল না আসিফ। ফাহা আর ইশবা জোর করে রুমে নিয়ে এলো তাফসিরাকে। দোস্ত জান, কথা বলিস না কেন? কি করেছি আমরা? হ্যাঁ, মেয়েটার দিকে তাকিয়ে বলল ফাহা। এবারও ইশবা বলল, আমাদের দেখে কি তোর মায়া হয় না দোস্ত? তাফসিরা ব্রকুসকে তাকালো তাদের দিকে। আয়েশ করে বিছানায় বসলো। আসার সময় সাফওয়ানকে সিফাতের কাছে রেখে এসেছিল ফাহা। কি যেন বলেছিলে, তোকে ছাড়া বিয়ে কিছুতেই করবো না। এখন কে করলো বিয়ে শুনি? এতক্ষণ তার প্রাণপ্রিয় বান্ধবীর রাগের কারণ বুঝলো। কারণ শুনে দুজনেই ভ্যাবাচাকা খেলো। আমি তো বিয়ে করিনি দোস্ত। ইশবা মিনমিনিয়ে বলল, ইস, বিয়ে করিসনি? আহারে, মনে ছিল না রে সোনা। তাফসিরা একটু ঢং করে বলল কথাটা। ফের বলল, আচ্ছা আয় সোনা, তুই আমার পাশে বস। ব্যাস, আর দেরি কিসের? ইশবা সুরসুর করে গিয়ে বসলো বান্ধবীর পাশে। তুই তো বললি বিয়েটা যেন করে নেই, তাই তো করলাম। মুখটা কাঁদো কাঁদো করে বলল ফাহা। ওমা তাই? প্রকুশকে বলে মেয়েটা। আগের মতো করে বলে ফাহা। তাপসিরা উঠে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে বলল, সেটা না হয় মানলাম, কিন্তু বাচ্চা আসলো কই থেকে? মেয়েটার কথা শুনে ফাহা আর ইশবা দুজনেই টাসকে গেল। বলে কি মেয়েটা? বান্ধবীর কথায় উত্তর খুঁজে পেল না ফাহা বেচারি। পেছন থেকে কেউ একজন খুব করে কেসে উঠে 3 বান্ধবী সহ দরজার দিকে তাকালো। তাফসিরা হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে, ইস, কি বলে ফেললাম। আসিফ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই সিফাত কোলে তার ছেলে। মেয়েটা একবার আসিফের দিকে তাকালো। আজব, উনি এভাবে তাকিয়েছে কেন?
সিফাত বহু কষ্টে নিজের হাসি চেপে রেখে ফাহার দিকে তাকিয়ে বললে, তোমাদেরকে আন্টি কখন থেকে ডাকছে? যাচ্ছি, ছোটো করে বলল ফাহা। সিফাতের এখন জোরে জোরে হাসতে ইচ্ছে হলো বউয়ের অবস্থা দেখে, আবার মায়াও হলো। আহারে বেচারি, বউটাকে জব্দ করেছে পিচ্চিটা। সবাই নিচে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই তাফসিরের হাতে টান পড়ে। ভয় চিৎকার করতে যাবে তার আগেই মুখ চেপে ধরল তার। সেভাবেই রুমে নিয়ে আসলো মেয়েটাকে। তাফসিরের নড়াচড়া ভুলে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সামনে থাকা মানুষটার দিকে। এভাবে তাকিয়ে আছিস কেন? ভ্রু নাচিয়ে বলল আসিফ। আসিফ তাড়াতাড়ি মেয়েটার মুখ থেকে হাত সরালো। সারা পেয়ে মেয়েটার রাগে গজগজ করতে করতে বলল, সমস্যা কি আপনার? পিছু তো ছেড়েই দিয়েছি, তাহলে আবার দম বন্ধ করে মেরে ফেলতে চাইছেন কেন? আসিফ অবাক হলো, অবাক চোখে তাকালো। পরক্ষণে হুহা করে হেসে উঠল। তাফসিরা চোখ কটমট করে তাকায় তার দিকে। বিদেশে গিয়ে তো বেশ ভালোই উন্নতি হয়েছে, মুখের উপর কথা বলতে শিখেছিস? উত্তর করল না মেয়েটা। আসিফকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আসিফ তাফসিরার কোমর জড়িয়ে ধরে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো মেয়েটা। থরথর করে রাগ করল। আসিফ নিজের শক্ত বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় তাফসিরাকে। হঠাৎ পরিচিত সেই ঘ্রাণটা নাগে লাগতেই চটপটানি করে নিস্তব্ধ হয়ে গেল মেয়েটা। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল একবার। আসিফ বুঝতে পেরে হেসে দিল। চোখ বন্ধ করতে মনে পড়ে গেল অতীতের কিছু তিক্ত কথা। সাথে সাথে হু হু করে কেঁদে উঠল মেয়েটা। আসিফ ঘাবড়ে যায়। কী হয়েছে? ব্যথা পেয়েছিস দেখি? আসিফ অস্থির হয়ে জিজ্ঞেস করে। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে, তারপর তাচ্ছিল্যের হাসি হেসে বলে, যে ব্যথা দিয়েছেন সেটা কখনো দেখতে পাবেন না, দয়া করে আমার উপর। দূরে থাকবেন আমার থেকে বলে আর দাঁড়ানোর তাফসিরা দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আসিফ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। সরি জান, এবার আর কোনো ভুল করব না। কোনো কষ্ট তোকে শুয়ে যেতে পারবে না। আমার সব সুখ তোর হোক, তোর সব দুঃখ আমি নিলাম। কতদিন হলো তোমার হাতে খাই না, এখন তুমি আমায় খাইয়ে দাও না কাকিয়া। খাবারের প্লেট রোকসানা বেগমের সামনে দূরে কথাটা বলল তাফসিরা। রোকসানা বেগম মায়াবড়া দৃষ্টিতে তাকালেন মেয়েটার দিকে। প্লেটটা হাতে নিয়ে খাবার মেয়েটার সামনে তুলে ধরেন তিনি। তাফসিরা মুচকি হেসে খেয়ে নেয়। আমি কিন্তু তোমার উপর রেগে আছি কাকিয়া, খাবার চিবুতে চিবুতে বলল তাফসিরা। কেন? কেন আমার শাশুড়ি আম্মা রেগে আছেন? কেন আমার উপর? বলেই শব্দ করে হেসে দিলেন রুকসানা বেগম। সাথে যোগ দিল তাফসিরাও। সবাই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তাদের দিকে। এত বছর পর মানুষটা এভাবে মন খুলে হাসছে, সবাই দেখছে। এই হাসিটার কেন্দ্রবিন্দু শুধু এই মেয়েটা বলে মনে হলো আসিফের। তাফসিরা হাসি থামিয়ে মুখটা গম্ভীর করে ফের বলল, আমি কিন্তু সত্যি রেগে আছি তোমার উপর। আচ্ছা তাই? তা কেন রেগে আছেন আপনি? তুমি শরীরের যত্ন নাওনি ঠিক মতো, এই অবস্থা কেন বলো তো শরীরের? আমার মাটা ফিরে এসেছে আমার কাছে, এখন সব ঠিক হয়ে যাবে আবার। রোকসানা বেগম হাসেন। তাকিয়ে আছে তাফসিরা। ডিনারের পর সবাই নিজ নিজ কক্ষে চলে গেল। তাফসিরা বোনের সাথে কিছুক্ষণ গল্প করে রুমে এলো। নিজের রুমে এসে ভূত দেখার মতো চমকালো মেয়েটা। আসিফ বেডের উপর টান টান হয়ে শুয়ে আছে। আসিফকে এভাবে শুয়ে থাকতে দেখে দরজায় দাঁড়িয়ে পড়ল সে। মানুষটা করতে চাইছে কি? যখন কাছে ছিলাম তখন দূরে থাকতো, এখন দূরে থাকতে চাইছি, উনি বারবার কাছে ঘেঁষছেন। রাগ হলো তার। রাতের বেলায় আবার কি শুরু করেছে মানুষটা? কি হলো? ভেতরে আয়, তোরই তো রুম। বাইরে তাকিয়ে কেমন দেখায় বলতো? তাফসিরের দিকে না তাকিয়ে বলল আসিফ, আপনি আমার রুমে শুয়ে আছেন কেন ভাইয়া? তাফসিরার মুখ থেকে ভাইয়া ডাকটা শুনে মেজাজ বিগড়ে গেল আসিফের। লাফ দিয়ে বিছানা থেকে নেমে তাফসিরার একদম কাছে গিয়ে দাঁড়ালো আসিফ। ভয়ে মেয়েটা দু কদম পিছিয়ে গেল। দেয়ালে পিঠ ঠেকে তার।
আসিফ দেয়ালের সাথে চেপে ধরে মেয়েটাকে, আপনি এমন করছেন কেন ভাইয়া? তাপসিরা আমতা আমতা করে বলল। মেয়েটার মুখ থেকে বারবার ভাইয়া ডাকটা শুনে আসিফের রাগ থরথর করে বেড়ে চলেছে। সে কথা কি বুঝতে পারছে বোকা নারী? এবার আসিফের বলিষ্ঠ হাত জোড়া চেপে ধরে তাপসিরার কোমর। মেয়েটার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মানুষটা এমন করছে কেন তার সাথে? সত্যি কি মানুষটা মেরে ফেলতে চায় তাকে? প্লিজ ভাইয়া দূরে যান। কেন? আসিফ স্বাভাবিকভাবে বলল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনি সরে দাঁড়ান প্লিজ। আসিফ সরে না, উল্টো আরও বেশি চেপে ধরে মেয়েটাকে। ভাইয়া ডাকা বন্ধ করে ইডিয়েট। তাপসিরা ফ্যাল ফ্যাল করে তাকায় আসিফের দিকে। আজব, তাহলে কি ডাকবো? নাম ধরে ডাকবি? সি সি, আপনি আমার বড় ভাই, নাম ধরে ডাকবো কেন? আসিফ চল শক্ত করে বলে, কথার অবাধ্য হবি না তাপসি, দুইটাই একসাথে করা যাক, কি বলিস ছোট? রুকসানা বেগম উম্মে সালমাকে উদ্দেশ্য করে বললেন। উম্মে সালমা কিছুক্ষণ রোজার দিকে তাকিয়ে থাকেন। তোমরা যা ভালো মনে করো বড় আপা। রুকসানা বেগম এবার সাহেরা খাতুনের দিকে তাকান। তুই কি বলিস মেজো? আমারও মনে হয় দুইটা একসাথে করলেই ভালো হবে। ভাইজানের সাথে কথা বলে দেখো। বলেছি, উনিও তাই বললেন। রুকসানা বেগম ফের বললেন, আমি বরং মেয়েটার সাথে কথা বলে দেখি একবার। মেয়েটা চমকালো। আসিফ ভাই তাকে নাম ধরে ডেকেছে, এটা কি সত্যি? সে কি স্বপ্ন দেখছে? তবুও নিজেকে শান্ত রেখে বলল, আমি কখনো অবাধ্য হলাম? কি করেছি আমি? আসিফ শক্ত চোখে মেয়েটার দিকে তাকায়। বড্ড বেশি কথা বলছে মেয়েটা। ইচ্ছে করছে পটর পটর বন্ধ করে দেই। এত বেশি কথা বলছিস কেন? ভাইয়া ডেকে ডেকে তোর মাথা খেয়ে ফেলবো পাষাণ লোক। খবিস, শালা হিটলার মানুষ। এবার দেখ কেমন লাগে আমার সাথে লাগতে আসা, তাই না? দাঁড়াচ্ছি, তারা দেখাচ্ছি মজা। মনে মনে বলল তাপসিরা। ভাইয়া ছেড়ে দেন না আমায়, প্লিজ ভাইয়া প্লিজ। আসিফ মেয়েটার কোমর ছেড়ে দিয়ে গাল চেপে ধরে হিসিয়ে বলল, ভাইয়া ডাকবি না খবরদার। আমার কথার অবাধ্য হলে এর থেকে বেশি কিছু হয়ে যাবে জান। বলেই দাঁড়ায় না আসিফ, হনহনিয়ে বেরিয়ে যায় রুম থেকে। আসিফ বেরিয়ে যেতেই মেয়েটা শব্দ করে কেঁদে ওঠে। নিজের সাথে লড়াই করতে করতে ভীষণ ক্লান্ত সে। এই যে সবার সামনে নিজেকে হাসি খুশি রাখা, নিজেকে শক্ত প্রমাণ করার নাটক করতে করতে হাঁপিয়ে উঠেছে সে। 4 বছরে একটু একটু করে যে তাপসিরাকে তৈরি করেছে সে, সেটা যেন মুহূর্তেই হারিয়ে গেল। শুধু কানে বাজে আসিফ ভাইয়ের জান বলে সম্বোধন করাটা। কাকিয়া, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ রে, আয় আমার পাশে বস। তাপসিরা বসলো রুকসানা বেগমের পাশে। রুকসানা বেগম কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আগের চেয়েও ভীষণ সুন্দর দেখতে লাগছে মেয়েটাকে। পরিপূর্ণ নারী যাকে বলে। কি হয়েছে কাকিয়া, এমন করে তাকিয়ে আছো কেন? তাপসিরা রুকসানা বেগমকে প্রশ্ন করে। রুকসানা বেগম হাসেন। মেয়েটার নিজের হাতের মুঠোয় নিলেন। ভাবছি তুই যেহেতু ফিরেছিস, এবার বিয়ের ব্যাপারটা আগানো যাক। সত্যি বলছো তুমি? ইস, কী যে মজা হবে। আমি কিন্তু গুনে গুনে 10টা শাড়ি নেব। কখনো শাড়ি পরিনি, তুমি কিন্তু শাড়ি পরিয়ে দিবে আমাকে। ইস, আমার এখনও এত আনন্দ লাগছে। ভাইয়া আর নীলুর বিয়ে। খুশিতে আত্মহারা মেয়েটা। ভাইয়া আর নীলুর বিয়ে হবে, এর থেকে খুশির খবর কী হতে পারে তার জন্য? খুশিতে রুকসানা বেগমের গলা জড়িয়ে ধরে তাপসিরা। তোমাকে অনেক ধন্যবাদ কাকিয়া। রুকসানা বেগম শুধু তাকিয়ে থাকেন মেয়েটার দিকে। মেয়েটার ওপর থেকে চোখ যেন সরতে চাইছে না আজ। আমার আসিফের বউ হবি তুই? তাপসিরা চট করে তাকালো রুকসানা বেগমের দিকে। ওনার দৃষ্টি স্বাভাবিক। মেয়েটা ভুল শুনল কিনা বোঝার চেষ্টা করছে। বল না শোনা, আমার আসিফের বউ হবি? মেয়েটা এবার অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। সবার এমন আচরণের কারণ খুঁজে পেল না সে। যেটা থেকে দূরে যেতে চাইছে সবাই টেনে টেনে একই জায়গায় এনে দাঁড় করাচ্ছে তাকে। মেয়েটার হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে। কেমন যেন একটা অনুভূতি হচ্ছে যেটা বলে বোঝানো অসম্ভব। রুকসানা বেগম তাকিয়ে রইলেন উত্তরের আশায়। খেয়াল করলেন মেয়েটা কেমন যেন করছে। আচ্ছা, মেয়েটা কি ভয় পাচ্ছে? এমন করছে কেন? ভয় পাওয়ার কিছু নেই, ভেবে উত্তর দে। শোনা মেয়ে আমার, আমার অনেক দিনের ইচ্ছে তোকে আমার আসিফের বউ বানাবো।
সবাই নাস্তা করছিল। পাশে কেউ ধপ করে বসায়। চমকে ওঠে তাপসিরা। পাশ ফিরে তাকিয়ে অবাক হয় সে। মেয়েটার পাশের চেয়ারে মাত্র বসেছে আসিফ। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আসিফের দিকে। এমন তো সে কখনো করে না। তাছাড়া আসিফ তো এপাশে বসে না, তার বরাদ্দ চেয়ারে সে বসলো না আজ। সবার কাছে বিষয়টা আশ্চর্যজনক লাগলো। আসিফ একদমই স্বাভাবিক, যেন কিছুই হয়নি। নীলিমা মিটমিট করে হাসছে। বোনের চেহারা দেখে বেচারি হয়তো ভয় পেয়েছে ভাইয়াকে দেখে। সবাই খাবারে মনোযোগ দিল। আসিফ মেয়েটাকে আরও অবাক করে দিয়ে তার প্লেটে থাকা অর্ধেক পরোটাটুকু নিজের প্লেটে নিয়ে নিল। বেচারি তাপসিরের চোখ বেরিয়ে আসার অবস্থা আজব। আসিফ ভাই আজকে এমন করছে কেন? সে একবার সবার দিকে তাকালো। না, সবাই স্বাভাবিকভাবেই খাচ্ছে, যাক কেউ দেখেনি। সি, দেখলে কি ভাবতো? মেয়েটা এবার চোখ কটমট করে তাকালো, তাতে আসিফের কোনো হেলদোল দেখা গেল না। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? নাস্তা না খেয়ে? আমায় খেতে ইচ্ছে করছে বুঝি? ফিসফিসিয়ে বলল আসিফ। তাপসিরা চট করে তাকালো আসিফের দিকে। লাগামহীন কথা বলছে, তাও নাকি আসিফ ভাই। সি, অসভ্যের মতো কথা বলছেন কেন ভাইয়া? ব্যাস, বিগড়ে গেল আসিফের মেজাজ। টেবিলের নিচে দিয়ে মেয়েটার এক হাত চেপে ধরে সে। তাপসিরা খাওয়ার মাঝে বিষম খেল। সবাই তাপসিরার দিকে তাকায়। এই মুহূর্তে মনে মনে চাইল আসিফ ভাইয়ের মাথা ফাটিয়ে দিতে। সেটাই উচিত মনে হলো তার। আস্তে আস্তে কামা উম্মে সালমা কথাটা বলে খাওয়ায় মনোযোগ দিলেন। তাপসিরা হাত ছাড়ানোর জন্য ছটফট করতে দেখে আসিফ আবারও ফিসফিসিয়ে বলে, বলেছিলাম না ভাইয়া ডাকবি না, কথা কানে যায় না তাই না? এবার এভাবেই থাক যান। এমন করছেন কেন? সারান আমার হাত, অসভ্যের মতো হাত ধরেছেন কেন? আসিফ মেয়েটার কথায় পাত্তা দিল না, উল্টো বলে, রুমে চল, অসভ্য কাকে বলে দেখিয়ে দেব বেয়াদব। বনু রুমে আসিস? ভাইয়ের ডাক শুনে বারান্দা থেকে রুমে এলো তাপসিরা। হ্যাঁ ভাইয়া আসো। নীলা রুমে প্রবেশ করে বোনের দিকে তাকিয়ে হালকা হাসে। মেয়েটাও হাসে ভাইয়ের সাথে। কিছু বলবে ভাইয়া? হ্যাঁ বলছিলাম, এখন তো বের হোসনি, বোরিং লাগে না ঘরে? ফাহাদের সাথে দেখা করে আয়, বাইরে ঘুরে আসলে ভালো লাগবে তোর। হ্যাঁ আমিও ভাবছিলাম, তোমরাও চলো, আমি একা যাবো কেন? নিলয় বোনের পাশে বসে এক হাতে জড়িয়ে ধরে, তুই ভালো আছিস বুনু? তাপসিরা মাথা তুলে তাকায়। ভাইকে ভীষণ বলতে ইচ্ছে হচ্ছে, না আমি ভালো নেই ভাইয়া, সবাই আমায় ভেঙে দিচ্ছে, আমি আর পারছি না। আর পারছি না মিথ্যে হাসতে, আর আর পারছি না ভালো থাকার অভিনয় করতে। আমার সব সময় কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। ভালো নেই তোমার বোন। মেয়েটা বলতে পারল না কিছু, শুধু তাকিয়ে রইল ভাইয়ের দিকে। নিলয় হয়তো বুঝতে পারল বোনের মনের কথা। বোনকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা চোখ বন্ধ করে নেয়, গড়িয়ে পড়ে দুফোঁটা নোনা জল। নীলু দেখতো কোন হিজাবটা পরবো। 12 থেকে 14টা হিজাব বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তাপসিরা। বোনকে জিজ্ঞেস করছে কোনটা পরলে ভালো লাগবে। নীলিমা বেছে বেছে 2টা হিজাব বের করলো, বোনকে দেখিয়ে বলল, এই দুটো থেকে একটা পরো। না না, কোনটা বেশি সুন্দর সেটা বল। নীলিমা কিছুক্ষণ হিজাব দুটো দেখলো, তারপর মেরুন রঙের হিজাবটা দেখিয়ে বলল, নাও এটা। তাপসিরা সেটা বোনের হাতে দিয়ে বলল, নে এটা তুই পর। আল্লাহ, এটা আমি তোমার জন্য বললাম আপু, কিন্তু আমি তো তোর জন্য খুঁজছিলাম। বলে অন্য যে উজ্জ্বল রঙের হিজাব নীলিমা রেখেছিল সেটা নিজে পরে নিল। আম্মু, মামুনি, কাকিয়া, তোমরা আমাদের ভালো করে দেখে বলো তো কেমন লাগছে? তাপসিরা নিচে এসে সবাইকে জিজ্ঞেস করছে। রাজকন্যার মতো দেখতে লাগছে একদম। সায়রা খাতুন হেসে বলেন, পরীর মতো লাগছে একদম। কথাটা রুকসানা বেগম আর উম্মে সালমা একসাথে বলে ওঠেন, যার কারণে সবাই হেসে দেয়। আসিফ আর নীলয় মাত্র বাড়িতে ঢুকছে। হাসির শব্দ শুনে দাঁড়িয়ে যায় তারা।
বসর ঘরের দিকে চোখ যেতে দেখতে পাই চৌধুরী বাড়ির হাবাতিনরা মেয়েরা সেখানেই উপস্থিত। কোনো এক বিষয় নিয়ে হাসাহাসি করছে। কি হলো বনু, সবাই এভাবে হাসছিস কেন? সবাই হাসি থামিয়ে তাদের দিকে তাকায়। তাপসিরা বাইরের দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না। তোমরা কখন আসলে? এ তো মাত্রই এলাম। আমরা তো কখন থেকে রেডি হয়ে বসে আছি। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। আসিফ চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে আছে। কে বলেছে তোকে এত সুন্দর হতে? তুই এত সুন্দর কেন জান? এই রে, মোবাইলটা তো নিয়ে আসেনি। এই নিলো, তুই বয়, আমি মোবাইলটা নিয়ে এক্ষুনি আসছি। তাপসিরা দৌড়ে নিজের রুমে গেল। বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে পেছনে ফিরতেই শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেই চোখ মুখ কিছু বন্ধ করে নেয় সে। না, সে তো পড়েনি, বরং কোমরে কারোর হাতের স্পর্শ পেয়ে চোখ পিট পিট করে ঘুরে তাকালো। সামনে আসিফকে দেখে 440 ভোল্টের ঝাটকা খায় সে। চোখ কোথায় থাকে ইডিয়েট। মেয়েটা সোজা হয়ে দাঁড়ায়, তবে আসিফ ছাড়ে না তাকে। চোখ ঠিক জায়গায় আছে, কিন্তু আপনি ভুল জায়গায় কেন ভাইয়া? প্রেম পাচ্ছে, তাই রোমাঞ্চ করতে এসেছি। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল আসিফ। তাপসিরা আহাম্মক বনে তাকিয়ে রইল। কী হলো, চল। সি ভাইয়া, এগুলো কোন ধরনের কথা? বাংলা কথা। আসিফ হুট করে তাপসিরার মুখের একদম কাছে চলে যায়। আবার ভাইয়া বল দেখি। তাপসিরা ভয়ের ডোব গিলে। উফ, লোকটা এমন করছে কেন? দম বন্ধ হয়ে আসছে তার। তাকে চুপ থাকতে দেখে আসিফ বলে, এবার ভাইয়া ডাক না যান। তাপসিরা হা হয়ে তাকিয়ে আছে শুধু, কিছু বলবে সে শক্তি নেই তার। আসিফ এক অপ্রত্যাশিত কাজ করে বসে, নিজের ঠোঁট ছোঁয়ায় তাপসিরার কপালে। মেয়েটা কেঁপে উঠে, প্রথম কোনো পুরুষের এতটা ঘনিষ্ঠ হয়েছে সে। শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে মেয়েটা। আসিফ বুঝতে পেরে ছেড়ে দেয় মেয়েটাকে। তাপসিরা তখনও শ্বাস নেয় না, দেখে আসে ফিস ফিস করে বলে, নিঃশ্বাস নিয়ে যান। বলে সে ঠোঁট কামড়ে হাসে। তাপসিরার মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। সে হঠাৎ করে বলে ওঠে, সি, আপনি বেরিয়ে যান আমার রুম থেকে। আসিফ শব্দ করে হেসে ওঠে, এইটুকুতে তুই এমন করলে বাচ্চাদের মুখ দেখতে পাবো না জান। মেয়েটার কান গরম হয়ে ওঠে, সি সি, আসিফ আমাকে আজকে তাকে লজ্জা দিয়েই মেরে ফেলবো মনে হচ্ছে। মানুষটা নেশা টেশা করে এসেছে নাকি? এমন করে কথা বলছে কেন? আসিফ মেয়েটার অবস্থা বুঝতে পেরে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে যায়। আচ্ছা আম্মু, আমরা যাই তাহলে। যাই বলো না শোনা, আসি বলো। কোথাও যাওয়ার সময় যাই বলতে নেই। মেয়েটা হেসে মাকে জড়িয়ে ধরে, আচ্ছা আচ্ছা আম্মা যান, আসি আমরা। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, তোমরাও সাবধানে থাকো। বলে বাড়ি থেকে বেরিয়ে এলো আসিফ, নিলয়, তাপসিরা, নীলিমা। তারা মূলত যাচ্ছে রেস্টুরেন্টে। সেখানে ফাহারা, ইস্পা, আদিল তারাও আসবে। নীলিমা গাড়িতে উঠে বসেছে। তাপসিরা উঠবে এমন সময় বাড়ির ভিতর থেকে মায়ের কান্না শুনতে পায় সে। মা চিৎকার করে কেঁদে বলছেন, যাস না সোনা, আম্মুকে রেখে যাস না, এইদিকে আয়। কোথায় যাচ্ছিস তুই? মেয়েটার বুক ধক করে উঠে, এখনই তো সব ঠিক ছিল, আম্মু এভাবে কান্না করছে কেন? সে দৌড়ে চলে যেতে চাইলে আসিফ হাত ধরে থামিয়ে দেয় তাকে। কী হলো, কোথায় যাচ্ছিস? ভয়ে মেয়েটা ঘেমে যাচ্ছে। হঠাৎ মায়ের কী হলো, হাত ছাড়েন আমার। শুনতে পাচ্ছেন না আম্মু কান্না করছে। কী হয়েছে বলুন, এমন করছিস কেন? অন্য পাশ থেকে নীলয় এসে বলল। নীলিমাও গাড়ি থেকে বেরিয়ে এলো। আসিফ ভাবে, ছোট আম্মু কান্না করছে মানে? কই, সে তো শুনতে পেল না। মেয়েটা কি মজা করছে তার সাথে? আজব, হাত ছাড়েন না কেন? শুনতে পাচ্ছেন না আমি কি বলছি? মাথা খারাপ হয়েছে তোর? ছোট আম্মু কান্না করছে কখন শুনলি তুই? আসিফ হাত ছেড়ে দেয় তার। নীলয় বোনকে ধরে শান্ত কণ্ঠে বলে, কেউ কান্না করছে না, তুই ভুল শুনেছিস বনু, শান্ত হ। ভাইয়ের কথা শুনে তাপসিরা চুপ করে থাকে। আসলেই তো আম্মু তো কান্না করছে না, তাহলে এমন কেন মনে হলো আবার? বনু ঠিক আছিস তুই? আমরা না হয় পরে কোনো এক সময় বের হব। না না, আমি ঠিক আছি, চলো যাই। আসিফ তাকিয়ে আছে মেয়েটার দিকে। হঠাৎ এমন করছে কেন মেয়েটা? আসিফ গাড়ির ভেতর থেকে পানির বোতল বের করে তার হাতে দেয়। আসিফের হাত থেকে সেটা নিয়ে ঢকঢক করে পুরো পানিটুকু খেয়ে নিল তাপসিরা।
তাপসিরার হাবভাব স্বাভাবিক মনে হলো না আসিফের। জান, আর ইউ ফিল বেটার? ছোট করে জিজ্ঞেস করলো আসিফ। মেয়েটা নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, তাতে বেশ অবাক হয়ে আসিফ। জান ডাকার পরও মেয়েটা এত স্বাভাবিকভাবে উত্তর দেবে আশা করেনি সে। কেমন আছো তাপসি? তাপসিরাকে দেখে আদিল জিজ্ঞেস করে। তাপসিরা দেশে ফেরার পর আদিলের সাথে এই প্রথম দেখা তার। তারা চট্টগ্রামে ছিল, চৌধুরী বাড়ি আসা হয়নি কারোর। ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? হালকা হেসে বলে মেয়েটা। আসিফ ব্রো কুচকে তাকায় দুজনের দিকে। আদিলকে উদ্দেশ্য করে বলে, তাপসিকে? কেন? তোমার সামনে তো বসে আছে। আদিল আসিফের দিকে তাকিয়ে বলল, ওর নাম তাপসিরা? তাহলে তাপসি ডাকলি কেন? গম্ভীর হয়ে বলল আসিফ। তাপসিরা বিরক্ত হলো। আজব, তাপসিরা ডাকবে নাকি তাপসিরা, সেটা তো ওনার পার্সোনাল ব্যাপার। মানুষটা এমন করছে কেন? আদিল হাসার চেষ্টা করে বলে, ওই একই তো, বোনকে আদর করে ডাকলাম আর কি। আসিফ কিছু বলল না আর, শুধু গম্ভীর মুখে তাকিয়ে রইল তাপসিরার দিকে। নিলয় নীলিমা মিটমিট করে হাসছে। ভাইয়া যে জেলাস ফিল করছে বুঝতে পারছে দুজন। সবাই নিজ নিজ পছন্দ মতো খাবার অর্ডার দিল। তাপসিরা এক পাশে সাফওয়ানকে নিয়ে বসে আছে। বাচ্চাটা একটু বেশি আদুরে মনে হয় তার কাছে, দেখলেই খেয়ে ফেলতে মন চায়। একদম চকলেট চকলেট তার সাফু বেবি। শোনো সাফু, তুমি বড় হয়ে ঠিক মামুনের মতো হবে, বুঝলে তো? তোমার মাম্মামের মতো হওয়ার কোনো দরকার নেই। তাপসিরা সাফওয়ানকে এসব বলছে দেখে সবাই হুহা করে হেসে দিল। আর ফাহা গাল ফুলিয়ে বান্ধবীর দিকে তাকায়। তাপসিরা আবারও বলে, বেশি দুষ্ট হবে না, বুঝলে তো? ঠিক আমার মতোই হতে হবে, কিন্তু সবাই তোমাকে দেখে যেন বলতে পারে তোমার একটা মামুনি ছিল, তুমি তার মতোই হয়েছ। সবাই অদ্ভুত চোখে তাকায় মেয়েটার দিকে। আসিফ মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার আচরণ আজ ভিন্ন লাগছে তার কাছে। তার কি শরীর খারাপ করছে? এমন করে কথা বলছে কেন সে? মা, সাফওয়ান মা, মা বলে সামনের দিকে তাকাচ্ছে। তাপসিরাও তাকালো সেদিকে। দেখতে পেল একটা ছেলে অনেকগুলো বেলুন হাতে দাঁড়িয়ে আছে, আর সাফওয়ান হাত উঁচিয়ে বেলুনগুলোর দিকে তাকিয়ে আছে। আমার সাফুর বেলুন লাগবে, দাঁড়াও মামুনি এক্ষুনি তোমার জন্য নিয়ে আসছে, বলে উঠে দাঁড়ালো তাপসিরা। আরে বস তো, এখন যেতে হবে না, যাওয়ার সময় নিয়ে নিব, ফাহা বলল তাপসিরাকে। আই তুই চুপ যা, আমার সাপু বেবির এইটা এখনই চাই। আসিফ পাশ থেকে বলে উঠল, তুই থাক, আমি নিয়ে আসি। না না, সামনেই তো, আমি যাচ্ছি, আপনি বসেন। যেতে পারবি তো? তাপসিরা মুখ বেঁকে বলে, এমনভাবে বলছেন যেন আমি একটা বাচ্চা। আসিফ বিড়বিড় করে বলে, বাচ্চাই তো। ঠিক আছে, সাবধানে যা। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। এই দুটো এত স্বাভাবিকভাবে কথা বলল কিভাবে? মূলত সেটাই ভাবছে। তাপসিরা রাস্তার ধারে দাঁড়িয়ে ছেলেটাকে ডাক দিল। ছেলেটা তাপসিরার কাছে আসছিল, এমন সময় দেখলো একটা গাড়ি ফুল স্পিডে ছেলেটার দিকে আসছে। তাপসিরা দৌড়ে গিয়ে ছেলেটাকে ধাক্কা মারে আর নিচে পড়ে যায় গাড়িটার নিচে। ছেলেটা আপা মনে করে চিৎকার দেয়। চিৎকার শুনে সবাই সহসা রাস্তার দিকে তাকালো। মেয়েটাকে এমন অবস্থা দেখে আসি তাপসি বলে চিৎকার দিয়ে সেদিকে ছুটে যায়। মেয়েটার নাক মুখ থেকে গল গল করে রক্ত বের হতে লাগলো। সে নিবু নিবু চোখে দেখলো তার আসিফ ভাই তার কাছে ছুটে আসছে। যন্ত্রণার মধ্যে মেয়েটা কেমন করে হাসলো। সবাই ছুটে আসে তার কাছে। নাক মুখ দিয়ে অতিরিক্ত রক্ত বের হচ্ছে তার। আসিফ গিয়ে নিজের সাথে জড়িয়ে নেয় তাকে আর বলতে থাকে, গাড়ি আনতে। চোখ খুলে রাখ জান, কথা বল প্লিজ, কথা বল, কিচ্ছু হবে না তোর, একটু কষ্ট করে চোখ খুলে রাখ। মেয়েটার ছটফটানি দেখে দম বন্ধ হয়ে আসছে আসিফের। কেন হলো এমনটা? মেয়েটার রক্তে আসিফের সারা শরীর ভিজে যাচ্ছে। তাপসিরা অস্পষ্ট স্বরে বলে, আমি আপনাকে ভীষণ রকম ভালোবাসি মন্ত্রী মশাই। কথাটা বলে কেমন সুখ সুখ অনুভব হলো মেয়েটার। আসিফ তাকে কোলে নিয়ে গাড়িতে বসে মেয়েটার ছটফটানি বন্ধ হয়ে আসে। পুরো চৌধুরী পরিবার জমা হয়েছে হসপিটালে। খবরটা পাওয়ার পর পারভিন চৌধুরী ছুটে আসেন। অপারেটিং থিয়েটার থেকে বের হতেই আসিফ ছুটে যায় ডাক্তারের কাছে। উই আর সরি মিস্টার চৌধুরী,
আসিফ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ডাক্তারের কলার চেপে ধরে চেঁচিয়ে বলল, তোর সাহস কী করে হয় এভাবে বলার? ডাক্তার আস্তে করে আসিফের থেকে নিজেকে ছাড়িয়ে বলল, মে আল্লাহ গিভ ইউ পেশেন্স। উম্মে সালমা রুকসানা বেগম চিৎকার করে কাঁদছেন। জাহিদা চৌধুরী ধপ করে নিচে বসে পড়েন। আসিফ থিয়েটারের ভেতর প্রবেশ করে বুকের ভেতর থপ করে ওঠে তার। নীরব নিস্তব্ধ হয়ে শুয়ে আছে তাপসিরা, মুখের উপর সাদা চাদর টেনে দেওয়া। আসিফ একটানে চাদর সরিয়ে ফেলে। তাপসিরার মুখ দেখে বাচ্চাদের মতো করে কেঁদে উঠে সে। জান বাচ্চা আমার, ওঠ না, এমন করিস না বাচ্চা, জান ওঠ না, আমার দিকে তাকা প্লিজ, একবার চোখ খুলে তাকা না, এমন করিস না, আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে জান, চোখ খুল জান, আমার বউ হবি তুই, তোকে বিয়ে করব আমি। আমাকে বল না আসিফ ভাই, বিয়ে করবে না আমায়, একবার বল। তোকে এক্ষুনি বিয়ে করব আমি, আমি মরে যাচ্ছি, আমার দিকে তাকা না, আমি ভালোবাসি, ভালোবাসি তোকে, শুনতে পাচ্ছিস তুই? এত বড় শাস্তি তুই আমাকে দিস না, আমি পাগল হয়ে যাব তোকে ছাড়া। একবার আম্মু আর ছোট আম্মুর কথা ভাব জান। নীলয় নীলিমা বসে আছে বোনের অপেক্ষায় বলে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো আসিফ। সত্যিই পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হচ্ছে তার নিজেকে। একে একে সবাই থিয়েটারে ঢুকে উম্মে সালমা মেয়ের মুখের উপর ঝুঁকে ঝুঁকে কেঁদে উঠে, শোন আম্মুকে ছেড়ে কোথায় গেলি, কলিজা তো কেউ চিড়ে নিয়ে যাচ্ছে রে মা, আল্লাহ আমায় নিয়ে যেত, আমার মেয়ের সাথে কেন এমন করলো রে মা, আমাদের উপর কি তোর এতই অভিমান? চোখ খুলে মায়ের দিকে তাকানা শোনা, আমি কিভাবে থাকবো রে মা? এই কোন পাপের শাস্তি আমায় দিল আল্লাহ? কেন আমার বুক খালি করে নিয়ে গেল তোকে? এই শোনা মেয়ে, আমার তুই কথা দিয়েছিলি আমার আমার ছেলের বউ হবি, তুই কি কথা রাখবি না? তোর কি হলো, চুপ করে আছিস কেন? তুই বলেছিলি না আমার ছেলে তোকে ভালোবাসে না, এই তো দেখ আমার ছেলে তোকে ভালোবাসে রে সোনা। চুপ করে থাকিস না সোনা, কথা রাখবি না তুই? কথাগুলো বলছে আর কেঁদে যাচ্ছেন রুকসানা বেগম। বোনু আমাকে ভাইয়া ভাইয়া বলে কে ডাকবে? কেন তোকে আটকালাম না আমি? কি হয়ে গেল তোর? ভাইয়া কি করতাম না বল না? আমার ভালো বোনু তুই, একবার কি ভাইয়ের দিকে চোখ খুলে তাকাবি না? ভাইয়ের কষ্ট হচ্ছে রে, ওঠ না নিলয়। বোনের হাত নিজের হাতে নিয়ে বলল, এই আপু ওঠো, আপু শোনো না, আমি রাগ করবো তুমি না উঠলে, তুমি কিন্তু কথা দিয়েছিলে আর কখনো আমায় ছেড়ে যাবে না। আপু ওঠো না, তোমার বোন কাঁদছে, দেখছো না তুমি এভাবে শুয়ে আছো কেন? বলতে বলতে নীলিমা বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। জাহেদ চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে বলেন, মা শোনো, বাবা তোমায় ভীষণ ভালোবাসে, তুমি তো বাবার কথা সবসময় শোনো, ওঠো না মা, বাবা তোমায় আর কোথাও যেতে দেবে না। ফাহা ছেলেকে নিয়ে তাপসিরের পাশে গেল। বাচ্চাটা তার মামনিকে এভাবে শুয়ে থাকতে দেখে চেঁচিয়ে কেঁদে ওঠে। হয়তো বাচ্চাটাও বুঝতে পারছে তার মামনি গভীর ঘুমোচ্ছে আর উঠবে না সে। আসিফ মায়ের কাছে গিয়ে বাচ্চাদের মতো করে বলল, আম্মু ওকে বলো না চোখ খুলতে, আমার সাথে কথা বলতে। আম্মু আমার কষ্ট হচ্ছে, ওকে বলো না, আমি পারবো না ওকে ছাড়া থাকতে, আম্মু বলো না প্লিজ, ওকে তুমি একটু বোঝায়া বলো আমার সাথে এমন না করতে, ওকে বলো চোখ খুলতে, আমি ক্ষমা চাচ্ছি ওর কাছে, আমার সাথে এত পাষাণ হতে মানা করে ওকে। আম্মু দেখো না আমার দম বন্ধ হয়ে আসছে, ওর চুপ থাকা আমাকে শেষ করে দিচ্ছে, আমি শেষ হয়ে যাচ্ছি, আমার সব শেষ হয়ে যাচ্ছে। আসিফ মাকে ছেড়ে উম্মে সালমার কাছে গেল। ছোট আম্মু তোমার মেয়েকে বলো না আমার সাথে কথা বলতে, আমি মানছি সব আমার দোষ, প্লিজ বলো না একবার আমার দিকে তাকাতে। ছোট আম্মু দেখো তোমার মেয়ে তেরামি করছে, ও আমার কথা শুনছে না, উঠছে না কেন? আসিফ উম্মে সালমাকে ছেড়ে পুনরায় তাপসিরার লাশের কাছে গেল। দু হাতে তাপসিরার লাশটা চাপটে ধরে সারা আমাকে হাত বুলাতে বুলাতে বলল, জান ওঠ, ওঠ না, আমার কথা শোন না, আর কত শাস্তি দিবি বল? তোর চুপ বন্ধ করে রাখা আমার
কে পৃথিবী ধ্বংস করে দিচ্ছে? আমি তোকে ভালোবাসি, শুনতে পাচ্ছিস না তুই? এত পাষাণ কী করে হলি তুই? এখনও চুপ করে আছিস কেন? এই জান, দেখ না আমার কষ্ট হচ্ছে তো। একবার চোখ খুলে বল, সব মিথ্যে, সব মিথ্যে। মেয়েটা শুনল না। এত এত আহাজারি, চোখ খুলল না। তাকালো না তার আসিফ ভাইয়ের দিকে, দেখতে পেল না আপন মানুষের আর্তনাদ, শুনতে পেল না তার মন্ত্রীমশাই তাকে কতটা ভালোবাসে। হলো না তাদের ছোট্ট চড়ুই পাখির সংসার। সমাপ্ত। ডায়েরি স্পেশাল। দাপন শেষে বাড়িতে ফিরছে সবাই। কেউ কারো সাথে কথা বলল না। মেয়েটা নিজের সঙ্গে করে নিয়ে গেছে সব। আসিফ দেখতে পেল মা, ছোট মা সবাই আগের মতোই নিচে বসে আছে। নীলিমা বোনের জন্য পাগল হয়ে যাচ্ছে। সাহেরা খাতুন সামলাচ্ছে তাকে। পারভিন চৌধুরী উম্মে সালমাকে রুমে নিয়ে যেতে চাইলেন। উম্মে সালমা যাবেন না। জাহেদ চৌধুরী বাড়িতে ঢোকা মাত্রই উম্মে সালমা গিয়ে তার পা জড়িয়ে ধরেন আর চিৎকার করে বলেন, আমাকে আমার মেয়ের কাছে দিয়ে আসো না, আমার কলিজা চিড়ে যাচ্ছে, আমি মরে যাব আমার মেয়েকে ছাড়া, আমার মেয়ে একা ভয় পাচ্ছে ওখানে, আমাকে কেউ দিয়ে আসো না। ওঠো সালমা, ওঠো। জাহেদ চৌধুরী তাকে ওঠাতে চাইলেন, কিন্তু উঠলেন না তিনি। না, আমাকে দিয়ে আসো দয়া করে, দয়া করো আমার উপর। স্বামীর পা জড়িয়ে ধরে সেখানে বসে রইলেন উম্মে সালমা। আসিফ সিঁড়ি বেয়ে উপরে উঠল। আজ তার মনে হলো কিছু নেই, তার কিছু নেই মেয়েটা ছাড়া। মেয়েটা একা কেন গেল? আর আসিফ, তার আসিফ ভাইয়ের উপর এতই রাগ, তার এতই অভিমান, কেন সাথে নিয়ে গেল না আমায়? আসিফের মন চাইল না নিজের রুমে যেতে। তাফসিরার রুমে চলে গেল। মেয়েটার গ্রাম থাকবে রুমটায়। শান্তি লাগছে না তার। মেয়েটাকে বুকে জড়িয়ে নিতে ইচ্ছে হলো। আসিফ বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। মনে পড়ে গেল সকালের ঘটনা। কিছু মুহূর্তেই যেন সব কিছু ধ্বংস হয়ে গেল তার। কেন হলো? তাফসিরার কাবাট খুলে একটা ওড়না বের করলো আসিফ। দেখতে পেল কিছুটা পেছনে একটা কালো রঙের ডায়েরি। প্রথমে ডায়েরিটা সে নিতে চাইল না, পরক্ষণে যেন কী মনে করে সেটা নিল হাতে। ওড়নাটা থেকেই মেয়েটার একটা ঘ্রাণ আসছে। বিছানায় গিয়ে বসল সে। ডায়েরিটা খুলতেই প্রথম চোখে পড়ল, প্রিয় আসিফ ভাই। প্রথম পৃষ্ঠা। আপনি নিলেন তো, আপনি ছিলেন তো আমার সব কিছুতেই, খালি ছিলেন না আমার ভাগ্যে, প্রিয় আসিফ ভাই। দ্বিতীয় পৃষ্ঠা। এই যে আপনি আমার ভালোবাসলেন না, তাতে কী লাভ হইল আপনার? আমার একটু ভালোবাসলে কি কি ক্ষতি বা হইতো আপনার, প্রিয় আসিফ ভাই? আসিফের চোখ দিয়ে অজরে পানি ঝরছে। আমি তোকে ভালোবাসি তাপসি, বলা হলো না, শুনলি না তুই, শোনার সময় হলো না তোর। তৃতীয় পৃষ্ঠায়। আমি আপনাকে রোজ নতুন করে ভালোবাসবো, আপনি কখনো পুরনো হবেন না, প্রিয় আসিফ ভাই। চতুর্থ পৃষ্ঠা। শুনেছি নীরবতা নাকি ভয়ঙ্কর, নীরবতা নাকি কখনো কখনো শব্দের চেয়েও বেশি জোরে কথা বলে। তাহলে আপনি কি শুনতে পেয়েছিলেন আমার সেই না বলা কথাগুলো, প্রিয় আসিফ ভাই? পঞ্চম পৃষ্ঠা। যে ভালোবাসার শেষে কোনো দুঃখ থাকবে না, সেই ভালোবাসা চেয়েছিলাম আমি। আমি চেয়েছিলাম আপনি আমাকে ভালোবাসার পর আমাদের ভালোবাসার রীতি না ঘটুক, অথচ সঙ্গ দিল না আমার, প্রিয় আসিফ ভাই। ষষ্ঠ পৃষ্ঠা। আমাকে হারিয়ে এক আকাশ সমপরিমাণ ভালোবাসা হারিয়েছেন, তাতে কি আফসোস হয় আপনার, নাকি আমায় ছাড়া দিব্যি ভালো আছেন, প্রিয় আসিফ ভাই? সপ্তম পৃষ্ঠা। আমার আত্মা ছুঁয়ে ফেলেছেন আপনি, আপনারা ভুলে যাওয়া ভয়ঙ্কর রকমের অসম্ভব আমার জন্য, প্রিয় আসিফ ভাই। কেন যেন চলে গেলে জানি না, নিজেকে ক্ষমা করতে পারবো না আমি, তোকে ছাড়া পৃথিবীটা আমার শূন্য লাগছে। নবম পৃষ্ঠা।
আপনি আমারে, আমি আপনারে ভালোবাসতাম। ছোট্ট চড়ুই পাখির সংসার হইতো আমাদের, সেটাতে ভীষণ সুখী হইতাম আমি। আপনারে পাইলে দিন শেষে ভীষণ ভালো থাকতাম আমি। প্রিয় আসিফ ভাই। 10ম পৃষ্ঠা। সেদিন এক আকাশ পরিমাণ অভিমান নিয়ে বলেছিলাম আমি ফিরব না। সেটা ভুল। আমার শূন্যতা যদি আপনাকে অতিরিক্ত পোড়ায়, আর আপনার যদি মনে হয় আপনি আর সইতে পারছেন না আমার দূরত্ব, তবে শুধু একটাবার ডাক দিন, আমি ছুটে আসব আপনার কাছে। কথা দিলাম আমি ছুটে আসব, প্রিয় আসিফ ভাই। আর কিছু ছিল ডায়েরিতে, বাকি পৃষ্ঠাগুলো খালি ছিল। জান, তুই তো কথা দিয়েছিলি আমি ডাকলে ফিরে আসবি, তাহলে আয় না, ফিরে আয় না। আমি আর পারছি না যে, তোর আসিফ ভাই কষ্টে আছে। এত এত অমিলের মধ্যে কেন কেন ভালোবাসলি আমায়? কেন বাধ্য করলি ভালোবাসতে? কেন পাগল বানিয়ে ছেড়ে গেলি আমায়? কী করে থাকবো আমি? কেন হলো না তোর আমার চড়ুই পাখির সংসার? সমাপ্ত। প্রিয় দর্শক, জানি না গল্পের সমাপ্তিটা এতটা বেদনাদায়ক হলো কেন। আমার নিজেরও গল্পটা পড়তে খুবই খারাপ লাগছে। ভালো থাকবেন।